বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আজকে 3 নম্বর ক্লাসে হাজির হয়েছে। এর আগে আমরা প্রথম ক্লাসে বেসিক আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে প্র্যাকটিস করেছি। আজকে আমরা বোর্ড প্রশ্নের সমাধান করব। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2015 থেকে শুরু করে 2019 পর্যন্ত যে 5টা প্রশ্ন এসেছিল, এই 5টা প্রশ্ন দেখব। এর কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করব এবং তার সমাধান বের করব। ঠিক আছে, তো আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নটা দেখব। তো ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটা এসেছিল কি বলেছে দেখো, তারা, ঝরা, হীরা একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। একটা অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। কারবারের লাভ লোকসান, এই তারা কিন্তু আসলে এই যে অংশীদারি যে তারা রয়েছে সেই তারা না, এটা হলো সব মিলে তারা। ঠিক আছে, লাভ লোকসান বন্টন করে 2:1 অনুপাতে। ঠিক আছে, তাহলে 2:2 এক অনুপাতে বন্টন করে নেয়। 1 জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000, 50,000, 40,000। তার মানে কি তারা 60,000, ঝরার 50,000 এবং হীরার 30,000 টাকা ছিল। তারা মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, মূলধন এবং উত্তোলনের উপর 5% সুদ ধার্য করবে। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন। এই তারা কিন্তু এই অংশীদারি তারা। ঠিক আছে, তো সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন, তাইলে কি 12 মাসে 36,000 টাকা বেতন পাবে। উক্ত বছরে তারা, ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ ছিল 9,000 টাকা, 6,000 টাকা এবং 3,000 টাকা। তো উপযুক্ত সমন্বয় সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। তো উপযুক্ত কি সমন্বয় রয়েছে? মূলধনের সুদ রয়েছে, উত্তোলনের সুদ রয়েছে, বেতন রয়েছে। তো এই তিনটাই সমন্বয় রয়েছে। এই তিনটা সমন্বয় করার পূর্বে নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় 65,050 টাকা। যদি এই তিনটার মধ্যে কোনো কিছু যদি বলা হতো যে বেতন ধার্য করার পর, তাইলে কিন্তু বেতন আসতো না মূলধন আর লাভ লোকসান আবন্টনে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি প্রথম ক্লাসে। প্রথম ক্লাসটা তোমরা একটু দেখে নিও, তাইলে বেসিকটা জানতে পারবো। প্রথম ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। তো অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে বলছে। তো আমরা এই যে মাস সারা বছর ধরে যে উত্তোলন দেওয়া ছিল 9,000, 6,000 আর 3,000, ঠিক আছে, এটা 5% করে সুদ ধরতে হবে। তো আমরা জানি উত্তোলনের সুদ কোনো কিছু যদি না বলা থাকে মাসিক বা মাসের শুরুতে, মাসের শেষে বা মাসের মাঝামাঝি, এগুলো কোনো কিছু যদি না বলা থাকে, সরাসরি উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরতে হয়। ঠিক আছে, তো তারা এর উত্তোলন 9,000 টাকা ছিল, এর 5% করছি, করে এটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করছি, 225 টাকা হয়ে গেছে। ঠিক আছে, ঝরা এর উত্তোলনের সুদ 6,000-কে 5% করছি, একে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করছি, 150 টাকা হয়েছে। হীরার উত্তোলন ছিল 3,000 টাকা, এটাকে 5% করে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 75 টাকা হবে। তো 3 জনের উত্তোলন কত হবে? 450 টাকা। ঠিক আছে, এটা উত্তোলনের সুদ। ক নম্বর প্রশ্ন গেল। এরপর খ নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য কি করতে হবে? অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, এটা অংশীদারদের হবে এখানে। ঠিক আছে, বা তারা, ঝরা এবং হীরা এরকমের লাভ লোকসান আবন্টন হিসাব। ঠিক আছে, তো বিবরণ টাকা 4টা ঘর কেটে নেব। তো প্রথমে অংশীদারদের মূলধন হিসাব দিতে হবে। প্রত্যেকটা হিসাব দেওয়ার সময় অংশীদারদের মূলধন হিসাব দিতে হবে। প্রথমে নিয়ে আসবো আমরা মূলধনের সুদ। দেখো মূলধনের সুদ কেমনে পাবো। তো মূলধনের সুদ
5% করে দেওয়া হয়েছে, তাইলে তারার মূলধন ছিল 60,000 টাকা, 60,000 টাকার 5% কত হবে? 3,000 টাকা। ঝরার মূলধন ছিল 50,000 টাকা, 50,000 টাকার 5% হবে 2,500 টাকা। হীরার মূলধন ছিল 30,000 টাকা, 30,000 টাকার 5% হবে 1,500 টাকা। তো আমরা এইভাবে বসায় দিয়েছি। তো তারা, ঝরা এবং হীরার মূলধনের সুদ বসায় দিলাম। তো টোটাল 7,000 টাকা হলো। এরপর তারা মাসিক বেতন পাইছে, মাসিক বেতন নিচে, বেতন হলো কত তোমার? মাসিক বেতন 3,000 টাকা করে, তাইলে কত হবে? 36,000 টাকা হবে। তো 36,000 টাকা মাসিক বেতন পাবে। তো 36,000 টাকা মাসিক বেতন পাবে, বাৎসরিক বেতন পাবে 3,000 টাকা করে হলে। এখানে কিন্তু আর অংশীদারদের মূলধন হিসাব লিখবো না, কারণ এখানে শুধু তারার বেতনটাই আসবে, এই জন্য তারার মূলধন হিসাব লিখবো। এরপর সমন্বয় মোটামুটি এদিকে গেল, আর এই পাশে ছিল উত্তোলনের সুদ। আমরা জানি উত্তোলনের সুদ ক্রেডিট পাশে যায়, তো নেট লাভ প্রথমে দিয়ে দেব। নেট লাভ দেওয়া ছিল যেটা 65,050 টাকা, তারপরে উত্তোলনের সুদ দিয়ে দেব। তারা ছিল 225, জরা ছিল 150, হীরা ছিল 75 টাকা, মোট যোগ করলে 450 টাকা হয়। এইবার ক্রেডিট পাশটা যোগ করে দেব। 65,050-এর সাথে 450 যোগ করলে 65,500 হয়। তো ডেবিট পাশেও 65,500 লিখবো, লিখে উপরে এগুলো মাইনাস করে দেবো। এই যে 36,000 আর 9,000 মাইনাস করবো, মাইনাস করলে বের হয় 22,500 টাকা। এই 22,500 টাকাকে আনুপাতিক হারে বন্টন করে দিতে হবে। তো আমরা জানি অনুপাত কত দেওয়া ছিল? 2:2:3, 2:2:1। তাইলে অনুপাতের যোগফল কত হবে? তো অনুপাতের যোগফল হবে 2 + 2 + 1 = 5। তাইলে এই যে 22,500-কে আমরা 22,500-কে কী করব? 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, কারণ তারার অনুপাত 2। তাহলে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 9,000 টাকা হবে। ঝরার অনুপাতও 2, তাইলে ঝরারও 9,000 টাকা হবে। এরপর হীরার অনুপাত 1, তাইলে 22,000-কে 5 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, 4,500 টাকা হবে। তো এই মোট যোগ করলে 22,500 টাকা হবে। অর্থাৎ এইভাবে বন্টন করে দিতে হবে। তো এটা গেল খ নাম্বার, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। গ নাম্বার প্রশ্ন বলেছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তো অংশীদারদের মূলধন হিসাব তৈরি করব। ঘর কেটে নেব, তারিখ, বিবরণ, তারপরে টাকা। টাকার ঘরে যতগুলো অংশীদার থাকবে ততগুলো ঘর হবে। এখানে 3টা অংশীদার রয়েছে, 3টা ঘর রয়েছে, তারা, ঝরা এবং হীরা। ক্রেডিট পাশেও তাই। তো ডেবিট পাশে আসবে উত্তোলন, ডেবিট পাশে উত্তোলন আসবে, আর ক্রেডিট পাশে আসবে মূলধন। তো মূলধনগুলো আগে দিয়ে দিই। ব্যালেন্স বিডি জানুয়ারির 1 তারিখ। তো ব্যালেন্স বিডি কি বলা আছে দেখো, 60,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, এটা প্রশ্নেই বলা ছিল। এরপরে আমাদের কি করতে হবে? ডিসেম্বরে 31-এ আসতে হবে, সেটা লাভ লোকসান আবন্টন থেকে হিসাব নিয়ে আসতে হবে। তো লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে যে হিসাবগুলো ছিল সেগুলো এখানে ক্রেডিট পাশে আসবে। তো মূলধন হিসাব ছিল, বেতন হিসাব ছিল, মুনাফার অংশ ছিল, যার যার অ্যামাউন্টটা বসাই দিছি, এখানে বসাই দিয়ে করে দিছি। এরপর ক্রেডিট পাশে আসো, প্রথমে উত্তোলন দেব, উত্তোলন যার যারটা উত্তোলন তার তার ঘরে বসাই দেবো। এরপর লাভ লোকসান আবন্টনে আসবো। তো লাভ লোকসান আবন্টনে উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ দিয়ে দিলাম। এইবার ডেবিট পাশেরটা ক্রেডিট পাশেরটা যোগ করব, ক্রেডিট পাশের যোগফলে বেশি হয়। তারা ছিল 1,08,000, তো তারাটাই আগে দেখে আসি। এই পাশে ডেবিট পাশেও 1,08,000 টাকা লিখবো, লিখে উপরে এই যে 9,000 আর 225 বাদ দিয়ে দেবো, বাদ দিলে 98,775 থাকে। এটি হলো ব্যালেন্স সিডি, ঠিক আছে। এই ব্যালেন্স সিডিটা, এরপরে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে, এটা হয়ে যাবে 98,775 টাকা। তো এখানেও 98,775 টাকাই হবে, 775 টাকা হবে। এরপর কি করব? ঝরারটা দেখব, ঝরার যোগ করলে 61,500 হয়। তো 61,500 থেকে এগুলো উপরেগুলো মাইনাস করে দেবো, 6,150 মাইনাস করে দিলে 55,350 টাকা হয়, ঠিক আছে। এরপর আছে কি, হীরার আছে, হীরার 36,000, 36,000 থেকে 3,075 মাইনাস করলে 32,925 টাকা হয়। তো এটাই হলো 32,925। হ্যাঁ, এইখানে ক্যালকুলেশনগুলো একটু পোস্টিং দিতে ভুল হয়ে গেছে, দেখো এটা কত হবে? 55,350, এটা হবে 32,975। মোট কথা ব্যালেন্স সিডি যা হবে ব্যালেন্স বিডি তাই হবে, ঠিক আছে। তো এটাও আশা রাখি বুঝতে পারছো। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। 2 নম্বর প্রশ্ন এটা হলো ঢাকা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড আর দিনাজপুর বোর্ড 2018। তো এটা নিয়ে কি বলা আছে? XYZ একটি ফার্মের অংশীদার, তারা ব্যবসায় মোট লাভ লোকসান আবন্টন
কত 1:2:2:1 অনুপাতে বন্টন করে নিছে, তাইলে 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 1 জানুয়ারি 2017 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000, 45,000, 30,000 টাকা। হ্যাঁ, বছরব্যাপী সেবা প্রদানের জন্য এক্স 3,000 টাকা বেতন পাবে। এখানে কিন্তু 3,000 টাকা মাসিকও বলে নাই, কোনো কিছু বলে নাই, এখানে শুধু বছরব্যাপী বলছে। তাইলে বছরব্যাপী সেবা প্রদানের জন্য এক্স 3,000 টাকা বেতন পাবে, অনলি এক বছরে 3,000 টাকা বেতন পাবে। তোমরা আবার 12 দিয়ে গুণ করে 36,000 টাকা বের করে দিও না, আগেরটার মতো হবে না, আগেরটা মাসিক বলা ছিল। মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর সুদ ধার্য করা যাবে না। তাহলে এইবার উত্তোলনের উপর সুদ ধার্য করব না। বছরে তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000, 6,000, 3,000 টাকা। উত্তোলনের উপর সুদ এবং এক্স এর বেতন ধার্য করা, এখানে উত্তোলনের উপর সুদ না, এটা মূলধনের সুদ হবে। ঠিক আছে, এটা মূলধনের সুদ ধার্য করার পর মূলধনের উপর সুদ এবং এক্স এর বেতন ধার্য করার পূর্বে বলছে, তাহলে যেগুলো ধার্য করার পূর্বে বলছে সেগুলো আসবে লাভ লোকসান আবন্টনে, আর যদি পর বলে তাহলে সেগুলো বাদ যাবে। তাহলে ব্যবসায় নেট মুনাফা দ্বারা 69,600 টাকা 1 জুলাই 2017 সালে এক্স ব্যবসায় 30,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসে। ক নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের মূলধন সুদ নির্ণয় করো। তো এক্স এর মূলধন প্রথমে 60,000 টাকা ছিল, আর পরে আবার 30,000 টাকা অতিরিক্ত নিয়ে আসছে। তো 60,000 টাকার 5% যেটা হবে সেটা পুরো বছরই, আর এটা 1 জুলাই 2017-তে 30,000 টাকা নিয়ে আসছে, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তো এই 30,000 টাকার 5% 6 মাসে ধরতে হবে। তো দুইটা যোগ করলে 3750 টাকা হয়। ওয়াইয়ের মূলধনের বেতন 45,000-এর 5% 2250 টাকা। জেডের মূলধনের সুদ হবে 30,000 টাকার 5% 1500 টাকা। ঠিক আছে, এরপর খ নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টনে আমরা ঘর তো জানি। তো অংশীদারদের মূলধন হিসাবে প্রথমে নেট লাভ নিয়ে আসবে, ক্রেডিট পাশে 69,600। এরপর উত্তোলনের সুদ থাকলে উত্তোলনের সুদ আসতো, পণ্য উত্তোলন থাকলে পণ্য উত্তোলন আসতো। এখানে উত্তোলনের সুদ নেই, পণ্য উত্তোলনও নেই। এবার ডেবিট পাশে আসে, অংশীদারদের মূলধন হিসাবে সর্বপ্রথম মূলধনের সুদ বসাবো। তো মূলধনের সুদ এক্স ওয়াই জেড এর মূলধনের সুদ বসাই দিলাম। তারপরে এক্স এর বেতন ছিল 3,000 টাকা, এক্স এর বেতন 3,000 টাকা বসাই দিলাম। এরপর অংশীদারদের মূলধন হিসাবে কি করব, ডেবিট পাশে ক্রেডিট পাশটা যোগ করব। যোগ করলে কত হলো 69,600 টাকা হয়। এবার ডেবিট পাশে 69,600 টাকা লিখবো। তো 69,600 টাকা থেকে এই 3,000 আর 7,500 মাইনাস করলে বের হয় 59,100। এই 59,100কে অনুপাত হারে বন্টন করব। তো অনুপাত কত ছিল তাদের, এই যে 2:1। তো এই অনুপাতের যোগফল কত হবে 5, আগেরটার মতো। তাহলে 5 দিয়ে ভাগ করবো, 59,100কে 5 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করলে 23,640 টাকা হয়। এক্স এর মুনাফার অংশ বের হয়ে গেল। এরপর যে ওয়াই এরও তাই একই অনুপাত, তাহলে 23,650 টাকা হবে। জেড এর এক অনুপাত, তাহলে এর অর্ধেক হবে। 23,650-এর অর্ধেক 11,820 টাকা। তো যোগ করে দাও, হয়ে গেল, এটা গ নম্বর হয়ে গেল। খ নম্বর হয়ে গেল। গ নম্বর প্রশ্ন বলছে মূলধন হিসাব প্রস্তুত করো। ওকে, মূলধন হিসাব আমরা প্রস্তুত করে নিব। মূলধন হিসাব প্রথমে আমরা ডেবিট পাশে উত্তোলনগুলো দেবো, যার যার ঘরে উত্তোলন বসাই দেবো যার যার। এরপর ক্রেডিট পাশে আমরা কি দেবো, ব্যালেন্স বিডি দিয়ে মূলধন হিসাবগুলো বসাই দেবো যার যার 1 জানুয়ারি। তারপর হলো তোমার জুলাই 1 তারিখে কি অতিরিক্ত মূলধন নিয়ে আসলো এক্স, তাহলে এটা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট ছিল, তাহলে নগদান হিসাব দিয়ে 30,000 টাকা বসাবো। এরপর ডিসেম্বরের 31 তারিখে কি হলো, লাভ লোকসান আবন্টন থেকে নিয়ে আসতে হবে। তো আমরা জানি লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশের অংশটা ক্রেডিট পাশে আসে, আর ক্রেডিট পাশের অংশটা ডেবিট পাশে যায়। তো ডেবিট পাশে কি কি ছিল, বেতন ছিল, মূলধনের সুদ ছিল, মুনাফার অংশ ছিল। তো বেতন শুধু এক্সেস ছিল, আর বাকিগুলো ছিল না। মূলধনের সুদ 3 জনেরই ছিল, যা যা ছিল বসাই দিছি, মুনাফার অংশ যা যা ছিল বসাই দিছি। এইবার আমরা কি ব্যালেন্স করে নিছি, ব্যালেন্স বিডিসিডি করে নিলাম। ব্যালেন্স বিডিসিডি আপনাদের তো বুঝাইলাম। এরপর 3 নম্বর প্রশ্নটা করবো। এটা প্রশ্ন করবো, এটা ঢাকা বোর্ড 2017-তে এসেছিল। কি বলেছে দেখো, রহিমা, ফাহিমা এবং জামিলা একটি অংশীদারি ব্যবসায়ী 3 জন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে 3:2:1 অনুপাতে, তাইলে অনুপাতটা তাদের দেখতে হবে 3:2:1 অনুপাত। তার মানে কি মোট অনুপাত কিন্তু 6 হলো, বন্টন করে নেয়। 31 ডিসেম্বর 2016 তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফার সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে, এটা কিন্তু মূলধন, লাভ বলে নাই, ঠিক আছে। 31 ডিসেম্বর 2016 আমরা কিন্তু
হ্যাঁ, মূলধন ছিল 57,000, 45,000 এবং 37,000, যার যার যথাক্রমে বলছে যার যার। তাইলে রহিমা আগে আছে, তাহলে রহিমা 57,000, ফাহিমার 45,000, জামিলার কত হবে 37,000। পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ দেওয়ার ব্যবস্থা থাকলেও ইহা হিসাব খাত হতে সম্পূর্ণ বাদ পড়েছে। তাইলে হিসাব খাতে লিখতে হবে রহিমের 7,200 টাকা বেতন বাদ দেওয়ার পর 2016 সালে ব্যবসায় মুনাফা হয় কত 54,000 টাকা। এখানে দেখো বেতন বাদ দেওয়ার পর এই জিনিসটা খেয়াল করবা, বেতন বাদ দেওয়ার পর তার মানে লাভ লোকসান আবন্টনে এই বেতন আর আসবে না। ওই বছরে অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল 16,200 টাকা, 7,200 টাকা এবং 4,800 টাকা যথাক্রমে আর কি। ঠিক আছে, অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাত ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকা রাখতে সম্মত হয়েছে। ঠিক আছে, বন্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকা রাখতে সম্মত হয়েছে। রহিমা জামিল, এটা একটু কিন্তু ক্রিটিক্যালি আছে, একটু দেখো, মন দিয়ে দেখো, প্রশ্নটা দেখো। রহিমা, ফাহিমা এবং জামিলার প্রারম্ভিক মূলধনের উদ্বৃত্ত নির্ণয় করো। তো সমাপনী মূলধনের উদ্বৃত্ত কত ছিল? 57,000, 45,000 আর 37,000। এখান থেকে উত্তোলন যোগ করতে হবে। তো উত্তোলন যোগ করে দেব, তো কত হবে? 16,200, 7,200 এবং 4,800 যোগ করলে কত হলো? এই টাকা হলো। এরপর বেতন এই যে রহিমা বেতন নিয়েছে, আবার এই বেতনটা বাদ দিতে হবে। ঠিক আছে, বেতন বাদ দিতে হবে। তারপর মুনাফার অংশ, তো মুনাফার অংশটাও বাদ দিয়ে দিতে হবে। মুনাফার অংশ কত ছিল? 54,000 টাকা। এই 54,000 টাকা অনুপাতিক হারে বাদ দিতে হবে। তো মোট অনুপাত 6, তাহলে 54,000 টাকাকে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 27,000, 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 18,000, 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে কত হবে? 9,000 টাকা হবে। এইটাও বাদ দিতে হবে। বাদ দিলে 39,000, 34,200 এবং 32,500। এইটি হলো প্রারম্ভিক মূলধন। দেখছো, একটু ক্রিটিক্যালি কিন্তু তোমরা এই অঙ্কটা আবারও দেখে নাও। সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন বের করার জন্য কি করতে হয়? সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয়। তারপর তোমার হলো অন্যান্য খরচগুলো বাদ দিতে হয় এবং মুনাফার অংশটাও বাদ দিতে হয়। ঠিক আছে, এরপর খ নম্বর প্রশ্ন বলছে লাভ লোকসান সমন্বয় হিসাব বা আবন্টন হিসাব তৈরি করো। তো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, মূলধনের সুদ, যা যা মূলধন, এই যে প্রারম্ভিক মূলধন যেটা বের হলো এইটার উপর 5% সুদ ধরতে হবে। ঠিক আছে, ধরে নিলাম। তারপর হলো তোমার আর কিছু দেওয়া নাই, শুধু মূলধনের সুদ দেওয়া আছে, যেহেতু নেট মুনাফাও দেওয়া নাই। তো নেট মুনাফা না দেওয়ার কারণে তো আমাদের এই যে 53,500 টাকা ডেবিট পাশে হলো, ক্রেডিট পাশে যেহেতু লাভ নেই তাইলে ক্ষতি হয়ে গেছে। এই 53,500 টাকাকে আনুপাতিক হারে ক্ষতির অংশ হিসেবে দেখাবো। তো এটা 5,300কে 6 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করলে 2,650 টাকা হবে, এটা রহিমার। এরপর 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণন করলে ফাহিমারটা বের হলো, 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে জামিলারটা বের হলো। তো ক্ষতির অংশ বের হয়ে গেল 5300 টাকা। ঠিক আছে, ক্ষতির অংশ এখানে ক্যালকুলেশন করা আছে, একটু দেখে নাও। 5300কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে 2,650, এটা এরকম হয়ে গেছে। এরপর অংশীদারদের মূলধন হিসাব। তো মূলধন হিসাব প্রথমে প্রারম্ভিক এটা ধরে নিব, ব্যালেন্স বিডি 57,000, 45,000। ঠিক আছে, কার অংশীদার? দুইজনের মনে হয় বলছে, রহিমা ও ফাহিমার। তো দুইজনের বের করতে বলছে, এই জন্য আমরা দুইজনেরটা দিয়ে দিছি। ঠিক আছে, ব্যালেন্স বিডি দিয়ে দিলাম। এরপর ডেবিট পাশে কি আসবে? লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশের অংশটুকু আসবে, আর ক্রেডিট পাশে আসবে লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশের অংশটুকু। তো লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশের অংশটুকু ছিল মূলধনের সুদ। ঠিক আছে, মূলধনের সুদ ছিল। এরপর কি হলো? অংশীদারদের ক্ষতির অংশ এখানে ক্রেডিট পাশে বসাই দিলাম, ব্যালেন্স সিডি কিভাবে গণনা করলাম। এখন দেখো, কাহিনী হলো যে তারা কি করেছে, যে 1,44,000 টাকা মূলধন রাখবে সবাই মিলে সম্মিলিতভাবে। এখানে বলা আছে যে অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাত ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকা রাখতে সম্মত হয়েছে। তো 1,44,000 টাকা যেহেতু মূলধন রাখবে, তাইলে 1,44,000 টাকা তো মূলধন হতে হলে তাদের কি করতে হবে? অবশ্যই কি করতে হবে, যে ব্যালেন্স সিডি কিন্তু অনুপাতিক হারে 1,44,000 টাকার অনুপাতিক হারে 1,44,000কে 6 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, 72,000 টাকা হবে। এটা রহিমার
জন্য, আর 1,44,000-কে 6 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, এই 48,000 টাকা হবে। এটা হলো ফাহিমার মূল্য, এটা সমাপনী মূলধন আর কি, ব্যালেন্স শিটই হবে। ঠিক আছে, তো ব্যালেন্স শিটই বের হয়ে গেল। তো এইখানে যেহেতু দুইটা যোগ করলে কত হয়, 74,650, কিন্তু এই পাশে ক্রেডিট পাশে যোগ করলে 74,650 হয় না, কম হয়ে যায়। তাইলে কি এই পাশে তাইলে আমাদের কি ঘাটতি বাবদ মূলধন আনয়ন করতে হবে। ঠিক আছে, এই জন্য নগদান হিসাব দিতে হবে। ঘাটতি বাবদ আনয়ন 15,700 টাকা ঘাটতি আছে, এই 15,700 টাকা নিয়ে আসতে হবে, কারণ তাদের চুক্তি হলো 1,44,000 টাকা মূলধন রাখতে হবে। বুঝতে পারছো? এই জন্য এই যে তাদের অনুপাত বা যে মুনাফার অংশ বন্টন করার পরেও 1,44,000 টাকা হচ্ছে না, তাইলে যার যত ঘাটতি আছে সে ঘাটতি অনুযায়ী তারা সেটা আবার নগদে নিয়ে আসবে। এই জন্য 15,700 টাকা এখানে ঘাটতি বাবদ আনয়ন দেওয়া হয়েছে। এরপর দেখো ফাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে। ফাহিমের ক্ষেত্রে ক্রেডিট পাশে যোগ করলে কত হয়েছে, 49,767, কিন্তু ডেবিট পাশে 49,767 হয় না, কম হয়ে যায়, ঘাটতি হয় 3,057 টাকা। এই 3,057 টাকা সেও নগদ নিয়ে আসছে। ঠিক আছে, এটি ছিল মূলধনে আবন্টন। অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল, তোমরা প্রয়োজনে মানে টেনে একটু মানে ব্যাক করে প্রয়োজনে 2-1 বার করে দেখবা বা পজ করে বুঝতে থাকবা। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর অঙ্কটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। এটা কি বলেছে, হাবিব ও হাসিব এখানে দুইজন অংশীদার বলা আছে। 2015 সালে 1 জানুয়ারি তারিখে একটি অংশীদারি ব্যবসা আরম্ভ করেন। তাদের কারবারের মোট মূলধন ছিল 6 লাখ টাকা, যার 2/3 ভাগ হাবিব এবং 1/3 ভাগ হাসিব সরবরাহ করে। মানে কি, তাইলে এই যে এইটার এই 6 লাখ টাকা যে মোট মূলধন ছিল, এর কি 6 লাখকে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 4 লাখ টাকা হবে। এটা হবে হাবিবের, এবং 6 লাখকে 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণন করলে হবে 2 লাখ, এটা হবে হাসিবের মূলধন। ঠিক আছে, কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হয়। তাহলে মূলধন অনুপাতে 4:2 হবে, তাহলে 2:1 অনুপাত হবে। ঠিক আছে, মূলধন ছাড়াও হাবিব কারবারে 1 লাখ টাকা ঋণ স্বরূপ প্রদান করে। তাহলে ঋণ প্রদান করছে, সেটাও দেখবো আমরা। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হাবিব এবং হাসিব প্রতি মাসে যথাক্রমে 5,000 ও 4,000 টাকা বেতন পাবে। তাইলে প্রতি মাসে বলছে, তাইলে কিন্তু 12 দ্বিগুণ করতে হবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসে প্রথম তারিখে যথাক্রমে 8,000 ও 5,000 টাকা করে উত্তোলন করে। তাইলে কিন্তু উত্তোলন করে প্রত্যেক মাসের শুরুতে। ঠিক আছে, প্রত্যেক মাসের প্রথম তারিখে, তার মানে কি 6.5 মাসের সুদ ধরতে হবে। এছাড়াও হাসিব 1200 টাকার পণ্য উত্তোলন করে। পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হয় না, কিন্তু পণ্য উত্তোলন সরাসরি লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশে দিতে হয়, যা হিসাবভুক্ত নেই। তবে পণ্য উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য হবে। পণ্য উত্তোলনের উপর সুদ ধার্য করতে যেহেতু বলছে, তাইলে করে নিতে হবে। অংশীদারদের বেতন ডেবিট করার পর, কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে বেতন ডেবিট করছে। ঠিক আছে, তাইলে বেতন কিন্তু লাভ লোকসান আবন্টনে আসবে না। বুঝতে পারছো, বেতন যেহেতু ডেবিট করা হয়েছে, তাইলে লাভ লোকসান আবন্টনে বেতন আর আসবে না। কিন্তু অন্যান্য সমন্বয় সাধন, অন্যান্য যে সমন্বয়গুলো রয়েছে সেগুলো সাধন করার পূর্বে তাদের মুনাফা দ্বারা 2,38,175 টাকা। ক নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। তো উত্তোলনের সুদ, হাসিবের পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে, কারণ বাকি উত্তোলনগুলোর উপর সুদ ধরতে বলে নাই। ঠিক আছে, শুধু পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে বলছে 5%। তো 1200 টাকার 5% করলে হবে 60 টাকা, 60 টাকার অর্ধেক ধরতে হবে 30 টাকা। এটা হয়ে গেল। খ নম্বর প্রশ্ন বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো হাবিবের প্রথমে ঋণ হিসাব আসবে, মূলধনের সুদ যেহেতু বলে নাই, ঋণের সুদ আসবে, যেটা ঋণের সুদ, যেহেতু ঋণের সুদ কত বলা আছে, 1 লাখ টাকা। 1 লাখ টাকা কোনো পার্সেন্টেজ বলা নাই, আমরা জানি পার্সেন্টেজ না বলা থাকলেও 6% হারে ঋণের সুদ ধরতে হয়। ঠিক আছে, তাইলে 6% হারে ঋণের সুদ ধরলাম 3,000 টাকা। এরপর লাভ আসছে 2,38,175 টাকা। তারপরে হাসিবের মূলধন হিসাব পণ্য উত্তোলন করা আছে 1200 টাকা, তো যোগ করলাম। তারপরে অংশীদারদের মূলধন হিসাব হাসিবের উত্তোলনের সুদ দেওয়া আছে 30,000 টাকা। এইগুলো সব যোগ করলে কত হয়, 2,39,405 টাকা। তো এই পাশে 2,39,405 টাকা লিখবো। তো মাত্র 3,000 টাকা আছে। 2,39,405 টাকা থেকে 3,000 টাকা মাইনাস করলে বের হয় কত, 2,36,405 টাকা। তো এই 2,36,000 টাকা 405 টাকা, এইটাকে আমরা অনুপাত করব। তো অনুপাতটা কিভাবে বের হয়ে গেল, মূলধন আগে কাউন্ট করব। মূলধন অনুপাত বলা আছে। তো মূলধন হাবিবের দেওয়া আছে 4,000 টাকা, 4 লাখ টাকা, আর হাসিবের দেওয়া আছে 2 লাখ টাকা। তো 4 লাখ আর 2 লাখ কত হবে, 6 লাখ টাকা হলো। তো হাবিবের কিন্তু 4 আর হাসিবের 2, এটাকে যদি আরও সংক্ষেপে করি তাহলে 2:1 হবে। তো অনুপাত হবে 2:1।
তো এই যে 2,36,405-কে 3 দিয়ে ভাগ করবো, অনুপাতের যোগফল 3 হয়ে গেল। 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে হাবিবেরটা বের হয়ে যাবে, মুনাফার অংশ 1,57,603, আর হাসিবেরটা বের হবে 78,802 টাকা। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপর গ নম্বর প্রশ্ন বলছে যে মূলধন হিসাব তৈরি করো। তো মূলধন হিসাবে প্রথমে তাদেরকে মূলধন যে নিয়ে শুরু করলো এটাকে নগদান হিসাব দেব 4,02,00,000 টাকা। এরপর বেতন ছিল দুজনেরই, তো বেতন ছিল কত, 60,000 আর 48,000, কারণ 5,000 টাকা করে হাবিব পেয়েছিল এবং 4,000 টাকা করে হাসিব পেয়েছিল। তো 12 দিয়ে গুণ করবো, 5,000-কে 12 দিয়ে গুণ করলে 60,000, 4,000-কে 12 দিয়ে গুণ করলে 48,000 টাকা হয়। এরপর লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশের অংশটুকু নিয়ে আসবো, মুনাফার অংশ আছে শুধু, তো মুনাফার অংশ নিয়ে আসলাম। উত্তোলনের সুদ কিন্তু এখানে আর আসবে না, উত্তোলনের সুদ মূলধনের সাথে কাউন্ট হয় না, বুঝতে পারছো? এরপর ক্রেডিট পাশে উত্তোলন ছিল, যার যার উত্তোলন দিয়ে দিলাম। তারপর লাভ লোকসান আবন্টনে পণ্য উত্তোলন ছিল, উত্তোলনের সুদ ছিল, যার ঘরে ছিল সেটা দিয়ে দিলাম। তারপর ব্যালেন্স নামাই দিলাম। ঠিক আছে, এরপর 5 নম্বর প্রশ্নটা দেখবো। 5 নম্বর প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 2015-তে এসেছিল এবং এটাই সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসে। ক, খ, গ একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, তারা ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে 2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2014 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ক এর 20,000, খ এর 15,000 এবং গ এর 10,000। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। গ ব্যবসা হইতে মাসিক 200 টাকা হারে বেতন পাবে, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। এই বেতনের টাকা সে এখন পর্যন্ত উত্তোলন করে নাই, তাহলে উত্তোলন করবে। সম্ভাব্য লাভের প্রত্যাশা 2014 সালে ক 6,000 টাকা, খ 3,000 টাকা এবং গ 4,500 টাকা ব্যবসা হইতে উত্তোলন করে। 2014 সালে 1 জুলাই তারিখে ক 6,500 টাকা এবং অতিরিক্ত মূলধন স্বরূপ সরবরাহ করে। পক্ষান্তরে ওই একই তারিখে খ 4,500 টাকা ঋণ স্বরূপ ব্যবসায় আনয়ন করে। তো অংশীদারদের উত্তোলনের উপর সুদ ক এর এত, খ এর এত সুদ সরাসরি দেওয়া আছে, কাউন্ট করতে বলে নেই। গ এর এত টাকা, গ এর বেতন ডেবিট করার পর, তো গ এর বেতন ডেবিট করছে কিন্তু, তাইলে গ এর বেতন লাভ লোকসান আবন্টনে আসবে না বেতনটা। কিন্তু উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে 2014 সালে 31 ডিসেম্বর তারিখে লাভ ছিল 10,300 টাকা। ক এর মূলধনের সুদ ও খ এর ঋণের সুদ নির্ণয় করো। ক দেখো, ক এর মূলধন ছিল 20,000 টাকা, ঠিক আছে, 5% করে ধরতে হবে। আবার ক কি করেছে, যে 6,500 টাকা অতিরিক্ত মূলধন নিয়েছে, এই 6,500 টাকা জুলাই মাসের 1 তারিখে নিয়ে আসছে, তাহলে 6 মাসে ধরতে হবে। তো কয়ের মূলধন 20,500 টাকার পুরা বছরের সুদ হবে, আর 6,500 টাকার কি হবে 5%, এটা 6 মাসের সুদ হবে। তো 20,000 টাকার 5% 1,000 টাকা, আর 6,000 টাকার 5% এটার আবার অর্ধেক হবে 163 টাকা। তো দুটো যোগ করলে 1,163 টাকা হয়। এরপর ক্ষয়ের ঋণ, ক্ষয়ের ঋণের যেহেতু সুদের হার উল্লেখ নাই, তাহলে 6% হারে ধরতে হবে, কিন্তু সেটি জুলাই মাসে নিয়ে আসা হয়েছে, তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। তো 4,500 6%, একে আবার 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 135 টাকা হয়। এটি ঋণের সুদ বের হয়ে গেল। ক, খ, গ এর লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত। খ এর ঋণ হিসাব, ঋণের সুদ দিয়ে দিলাম। তারপর মূলধনের সুদ, যার যার মূলধনের সুদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো ক এর মূলধন তো পেয়ে গেলাম 1,163, খ এর মূলধন আর গ এর মূলধন তো 5% করে বের করে নিলাম, করে এই টাকা হলো। ক্রেডিট পাশেও নেট লাভ দিয়ে দিলাম, অংশীদারদের মূলধনে উত্তোলনের সুদ ধরে নিলাম, যার যার উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদগুলো কিভাবে দেওয়া আছে এখানে, 100 টাকা, 45 টাকা আর 75 টাকা, যার যার উত্তোলনের সুদ দেওয়া আছে তো দিয়ে যোগ করে দিলাম। এরপর 10,300 আর 220 টাকা যোগ করলে 10,520 টাকা হয়। তো 10,520 টাকা থেকে এই যে 2,413 টাকা আর 135 টাকা মাইনাস করলে 7,972 টাকা হয়। তো 7,972 টাকাকে মোট অনুপাত দ্বারা ভাগ করব। মোট অনুপাত কত ছিল, 2:2:1, তার মানে কি অনুপাতগুলো যোগ করলে 5 হয়। তো 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে প্রথম দুইজনের অনুপাত বের হয়ে যাবে 3159, 89, 3189। ঠিক আছে, এরপর গ এর বের হলো 1594, এটা হয়ে গেল। এরপর গ নম্বর প্রশ্ন বলছে মূলধন হিসাব তৈরি করো। তো মূলধন হিসাবে আমরা প্রথমে ব্যালেন্স বিডিতে 20,000, 15,000, 10,000 টাকা দিয়ে দেবো ক্রেডিট পাশে। জুলাই মাসে 1 তারিখে কি ওই কি করা হয়েছে, অতিরিক্ত মূলধন নিয়ে আসছে ক, সেটা দিয়ে দিলাম। তারপর লাভ লোকসান আবন্টনে বেতন আসবে, বেতন এখানে কিন্তু আসবে, ওখানে সমন্বয় লাভ লোকসান আবন্টনে না আসলো, কিন্তু এখানে আসবে বেতন। এই বেতনটা এটা উপরে হবে, লাভ লোকসান হিসাবে হবে। ঠিক আছে, লাভ লোকসান আবন্টন হিসাবে মূলধনের সুদ আসবে, মুনাফার অংশ আসবে, যার যারটা বসাই দিলাম। ক্রেডিট পাশে উত্তোলন আসবে, তারপর লাভ লোকসান আবন্টনে উত্তোলনের সুদ আসবে, যার যারটা। এরপর আমরা কি করে দেব, ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করব। নির্ণয় করে দেখব যে এটা মিলে গেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আলোচনার বিষয় ছিল। আশা রাখি ঢাকা বোর্ড
15 থেকে 19 পর্যন্ত যে 5টা প্রশ্ন ছিল এই 5টা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে গেছো। আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।